এক রাতে আমি আমার বড় জায়ের রুম থেকে কোনো পুরুষ মানুষের আওয়াজ পাই, কিন্তু আমার দেবর তো অনেক আগেই মারা গেছে। তখন আমি আমার হাজবেন্ডকে বলি, দেখো তোমার বৌদির ঘরে কোনো পুরুষ মানুষ ঢুকেছে। তখন সে সরাসরি ওর বৌদির ঘরে চলে যায়, গিয়ে দেখে বৌদি পুজো করতেছে, এসে আমাকে অনেক বকাবকি করে। এর পরের দিনও বৌদির ঘর থেকে সেই পুরুষ মানুষের কণ্ঠ পেলাম। এরপর আমি লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখার চেষ্টা করি। তখন যা দেখতে পেলাম সেটা দেখে আমি তো পুরাই হতবাক, কারণ সেদিন তো আমার নাম সুনিতা, আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমি অনেক পড়াশোনা করতাম। আমার পড়াশোনা যখন শেষ হয় তখন আমার বাবা মা আমার জন্য সম্বন্ধ দেখতে লাগে। যার সাথে আমার বিয়ে ঠিক হয় তার নাম ছিল গৌরব। দুই পরিবারের মতে আমাদের বিয়েটা সম্পন্ন হয়। বিয়ের পর আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই। আমার শ্বশুর বাড়িতে আমার বরের সাথে আমার বড় যা থাকতো। আমার শ্বশুর শাশুড়ি নাকি অনেক আগে মারা গিয়েছিল। আমার বড় যা বিধবা ছিলেন, এই পৃথিবীতে তার কেউ ছিল না, তার কোনো সন্তানও ছিল না, তাই সে শ্বশুর বাড়িতেই থাকতেন। সে খুব কম বয়সের ছিল। আমি আমার জায়ের সাথে গল্প করতেছিলাম। সে খুব ভালো মনের মানুষ ছিল, সব সময় পুজো আর্চা করতো, আমার স্বামীকে দেখে দেখে রাখতো। আমি প্রতিদিন আমার বড় জায়ের ঘরে গিয়ে তার সাথে গল্প করতাম। আজ হঠাৎ তার পা টিপে দিচ্ছিলাম, পা টিপতে টিপতে দেখি উনি ঘুমিয়ে পড়ছে। এজন্য আমি রান্নাঘরে চলে যাই। এরপর রান্নাঘরের সকল কাজকর্ম শেষ করে যখন রাতে ঘুমাতে গেলাম তখন প্রায় রাত 11টা বাজে। তখন আমার স্বামী মানে গৌরব তখন শুয়ে পড়েছিল। সারাদিন এত কাজকর্ম করে আমি আমার স্বামীকে সময়ই দিতে পারতাম না। আর দিদি তো বিকেল 5টার আগে ঘর থেকে বেরোতো না। এতক্ষণ তার যত প্রয়োজন ছিল সব আমাকে দিয়ে কাজ করাতো। দিদির কাজ করতে তো আমার ভালোই লাগতো, সে আমাকে আশীর্বাদও করতো, সেটা আমার খুব ভালো লাগতো। দেখতে দেখতে আমাদের বিয়ের প্রায় 1 বছর হয়ে যায়। আমার এখনো কোনো বাচ্চা হচ্ছিল না। দিদি খুব মন খারাপ করতো। আমার স্বামী তখন বলতো, দিদি যেহেতু এত পুজো আর্চা করে তাহলে দিদির কাছ থেকে ভালো করে আশীর্বাদ নিও। দিদির প্রার্থনা ঠাকুর ঠিকই শুনবে। পাড়ায় বাচ্চারা যদি অসুস্থ হতো তাহলে দিদির কাছে নিয়ে আসতো। সবাই ভাবতো দিদি যদি একটু প্রার্থনা করে দেয় তাহলে বাচ্চারা সুস্থ হয়ে যাবে। আমার স্বামীও বলে, যদি আমাকে ভালো রাখতে চাও তাহলে আমার দিদিকে ভালো রাখতে হবে। আমিও সেই অনুযায়ী কাজ করতে লাগলাম, কিন্তু আস্তে আস্তে দিদির সাথে আমার সম্পর্ক খারাপ হতে লাগে। একদিন এমন একটা ঘটনা ঘটে যেটা আমার কাছে খুব খারাপ লাগে। এভাবে আমার আর দিদির সম্পর্কটা আস্তে আস্তে খারাপ হতে থাকে, আর আমিও দিদিকে দিন দিন ওই অপছন্দ করতে শুরু করি। আমি রোজ রাতে দিদির পা টিপে দেই। সেদিনও সেই কাজটাই করতেছিলাম, কিন্তু এই কাজ করতে করতে দিদির ঘর থেকে বেরিয়ে যেতে আমার প্রায় 11টার মতো সময় লেগেছিল। এত রাত হওয়াতে প্রতিদিন আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে যাই, কিন্তু আজ যখন আমি ঘুমের ওষুধ খেতে গেলাম গিয়ে দেখি শিশিতে ঘুমের কোনো ওষুধই নেই, সব ওষুধ শেষ হয়ে গেছে। আমি তো চিন্তায় পড়ে যাই যে এই সারা রাত আমি কিভাবে না ঘুমিয়ে থাকবো, কারণ ওষুধ না খেলে আমার ঘুমিয়ে আসতো না। আর এত রাতে যে বাইরে থেকে নিয়ে আসবো সেটাও সম্ভব না। আমি গৌরবকে ডাকতে থাকি, তখন দেখি ও গভীর ঘুমে আচ্ছন্ন। সারাদিন কাজ করে আমি ঘুমাতে গেলাম। মনে মনে ভাবলাম যে যেহেতু ক্লান্ত শরীর তাহলে মনে হয় ঘুম আসবে, কিন্তু সেটা আর কই। ভোর 3টা বেজে গেল, তারপরও আমার চোখে ঘুম আসলো না। ঘরে বসে বসে খুব খারাপ লাগছিল। এরপর ভাবলাম আমি দিদির ঘরে গিয়ে ঘুমাই, বাকি রাতটা দিদির সাথে গল্প করে করে কাটিয়ে দিব। আর এদিকে দিদিও বলতো যে সে নাকি সারা রাত ঘুমায় না। তার ঘরে একটা ছোট্ট মন্দির ছিল যেখানে সে সবসময় পুজো করতো। এরপর আমি আমার ঘর থেকে বেরিয়ে দিদির ঘরের দিকে পা বাড়ালাম। যখনই তার ঘরের কাছে গেলাম মনে হচ্ছিল ভেতর থেকে কোনো পুরুষ মানুষের কথা ভেসে আসছে, কিন্তু নিজেকে সান্ত্বনা দিলাম, না এটা তো হয়তো আমারও ভুল হতে পারে। এরপর ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমার তো ভুল হতেই পারে, তাহলে একটু সামনে এগিয়ে যাই। সামনে যখন এগিয়ে গেলাম তখন পরিষ্কার ভাবে শুনতে পেলাম যে একটা ছেলে দিদির নাম ধরে ডাকতেছিল। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে যে আমি চাইতেছিলাম যে আমার স্বামীকে জানাই। তখন আমি দৌড়ে আমার রুমে চলে আসি। এসে গৌরবকে বললাম, দেখো তুমি যে আমি বললে বিশ্বাস করো না, তোমার বৌদির ঘর থেকে একটা ছেলে মানুষের আওয়াজ আসতেছে, শোনো আসো। তোমার বৌদি হয়তো বা তার কোনো প্রেমিককে ঘরে নিয়ে এসেছে। এটা শুনে আমার স্বামী খুব রেগে যায়। রেগে গিয়ে আমাকে বলে, খবরদার আমার বৌদি সম্পর্কে তুমি একটা আজে বাজে কথা বলবা না। আমি এরপর তাকে টানতে টানতে বৌদির ঘরের দিকে নিয়ে যাই। আমি আমার স্বামীকে নিয়ে সোজা বৌদির ঘরের দরজা খুলে ঘরের ভিতর ঢুকে পড়ি, যাতে বৌদি সতর্ক হওয়ার কোনো সুযোগ না পায়। এদিকে গিয়ে দেখি বৌদি ঠাকুরের হাত ধরে বসে আছে। আমরা ঢুকা মাত্র পিছনে ফিরে অবাক হয়ে গেল বৌদি। আমি দিদিকে বলি, আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, আমাকে একটা ওষুধ দাও। আমার স্বামী পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। দিদি যেই আমাদের দিকে এগোতে আসলো তখন আমার স্বামী রুম থেকে চলে গেল। আমি ভেতরে এদিক ওদিক তাকাতে থাকি, খুঁজতে থাকি যে পুরুষ মানুষের কণ্ঠ তো আমি ঠিকই শুনেছি, কিন্তু সেটা কোথায় গেল। এরপর দিদি আমাকে একটা ওষুধ দিয়ে বলতেছে, এত রাতে তুই আমাকে বিরক্ত করতে আসছিস, এখন যা চলে যা। এরপর আমি যখন আমার ঘরে আসি তখন আমার বর আমার গালে জোরে একটা থাপ্পড় দিয়ে বলে যে তোমাকে আমি এর আগে সাবধান করে দিছি যে আমার বৌদি সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবা না। সে বলল, এখন তো ইচ্ছা করছে তোমাকে আমি এই বাড়ি থেকে বের করে দেই। তোমাকে তো বিয়ের আগেই বলা হয়েছিল যে এই বাড়িতে এসে তুমি বৌদির সেবা করবে। সেই কথাটাই তো আমি বিয়ের প্রথম রাতে তোমাকে বলেছিলাম, সেটাই মনে করিয়ে দিলাম। আর তাছাড়া বৌদি তো তোমাকে খুব ভালোবাসে, এই কারণে আমি তোমাকে বেরও করে দিতে পারবো না এখন। কিন্তু এরপর যদি বৌদির নামে তুমি আরেকটা উল্টাপাল্টা কথা বলছো, তোমাকে আমি সরাসরি ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেবো।
গৌরবের এই কথা শুনে আমি খুব অবাক হয়ে যাই। সে এরপর ঘুমিয়ে পড়ে আর আমি ঘরের এক কোনায় বসে বসে কান্না করতে থাকি। আমার দিদির উপর খুব রাগ হয়, তার জন্যই আমার বিবাহিত জীবনে এত অশান্তি, আর আমার পুরো সংসারটা জুড়েই তো তার কর্তৃত্ব রয়েছে। আমার বিয়েটা সম্বন্ধ আমার দিদি নিয়ে এসেছিল আমাদের পরিবারের কাছে। তখন আমার পরিবার তাকে দেখে খুব পছন্দ করে, কারণ সে খুব নম্র ভদ্র ছিল, মাথায় সবসময় কাপড় দেওয়া থাকতো। তারা ভেবেছিল যে দিদি এত ভালো, তাহলে তার দেবরটা আরো ভালো হওয়ার কথা। এই ভেবে তারা আমাকে এই পরিবারে বিয়েটা দেয়। আমার বাবা মা বলেছিল যে এই বাড়িতে যদি আমার বিয়ে হয় তাহলে আমার খুব ভালো হবে, আমি খুব সুখে থাকবো, কারণ আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই, ননদ, তারপরে ভাসুর কেউ নাই। আর যে মেয়েটা আছে সে তো খুবই ভালো, সারাদিন পুজো করিয়ে জীবনটা পার করে দেয়। আর তারা এটাও বলেছিল যে আমি যাতে ওই দেবতার মতো দিদিকে খুব ভালোবাসি, খুব যত্ন করি। সে অল্প বয়সে বিধবা হয়, যার কারণে আমি তার খুব খেয়াল রাখি। আর বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমাকে বলেছিল যে আমি যদি তার বৌদির ভালো খেয়াল রাখতে পারি তাহলে সেও আমাকে খুব ভালোবাসবে। গৌরব প্রতিদিন অফিস থেকে আসার পর দিদির রুমে যেত, এরপর তারা দুজনে গল্প করতো, এরপর ঘর থেকে বের হতো। আজ যখন আমার স্বামী আবার ওই ঘরে গেল, ঘন্টা 2 পরে বের হলো। ও যখন বের হলো তখন ওকে খুব রাগান্বিত দেখাচ্ছে। আমি তার কাছে তার রাগের কারণটা জানতে চাই। তখন সে আমাকে বলে, তুমি হয়তো ভুলে গেছো যে আমি তোমাকে বলেছিলাম যে আমার বৌদির খুব ভালোভাবে দেখাশোনা করতে, তুমি হয়তোবা সেই কথাটাই ভুলে গেছো, তাই না? আমি তখন মনে মনে ভাবি, আরে বাবা, আমি আবার কি সমস্যা করলাম? আমার অনেক ভয় হয় যদি আমার স্বামী আমার উপর রেগে আমাকে ছেড়ে দেয়। এই জন্য আমি আমার দিদির সাথে খুব ভালো আগের মতো সম্পর্ক তৈরি করি। এর মধ্যে আমি আমার বরের কাছে বায়না ধরি যে আমাকে একদিন বাহিরে নিয়ে ঘুরতে যেতে হবে আর খেতে যেতে হবে, কারণ বিয়ের পর এখন পর্যন্ত আমি বাহিরে কোথাও খেতে যাইনি। সেদিন গৌরব যখন অফিস থেকে ফিরলো আমি বাসায় রেডি হয়েছিলাম। সেদিন আমি একটা কালো রঙের শাড়ি পরেছিলাম, আমাকে খুব সুন্দর লাগছিল। এরপর আমার স্বামী শহরের বড় একটা রেস্টুরেন্ট আমাকে খেতে নিয়ে যায়, সেখানে গিয়ে আমরা খুব এনজয় করি। আমার তো ওখান থেকে ঘরে আসতে ইচ্ছা করতেছিল না। এরপর আমার স্বামী আমাকে কথা দেয় যে এরপর থেকে মাঝে মাঝে ও আমাকে এখানে খেতে নিয়ে আসবে। আমাদের ঘরে ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে গেছে। উঠানে ঢুকতেই দেখি আমার যা তার স্বামীর একটা ছবি হাতে নিয়ে বলতেছে, তুমি চলে যাওয়ার পর আমি খুব একা হয়ে গেছি। আজকাল গৌরবও খুব পাল্টে গেছে, সে আর আগের মতো আমাকে একটুও ভালোবাসে না। এটা শুনে গৌরব তার বৌদির কাছে গিয়ে ক্ষমা চায়। এরপর তার বৌদিও শান্ত হয়ে যায়। এরপর থেকে গৌরব আমার উপর খুব রেগে থাকতো। সে বলতো, আচ্ছা তুমি কি বৌদিকে কিছু বলেছো? আমরা সেদিন বাইরে থেকে আসার পর দেখি বৌদি আর আমাদের সাথে ভালোভাবে কথা বলো না, তুমি কি ভালোভাবে তার সেবা করতেছো না? এটা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ আমি তো দিদির খুব ভালোভাবে খেয়াল রাখি। আমি গৌরবকে বলি, তুমি তো ভুল ভাবছো, আমি আমার সেবায় কোনো ত্রুটি রাখি না। কিন্তু সে আমাকে কোনো ভাবেই বিশ্বাস করলো না। এরপর আমি গৌরবের মাথায় হাত রেখে বলি যে আমি আমার দিদির খুব সুন্দর করে সেবা করি। এই কথাটাও সে বিশ্বাস করলো না, কিন্তু গৌরব দিদির পক্ষ নিয়ে কথা বললো। তখন আমি বুঝতে পারি যে আসলে মানুষের বিশ্বাস অর্জন করাটা কত কঠিন। ও দিদির বিশ্বাস অর্জন করেছিল, তাই দিদির পক্ষেই ছিল, যেটা আমি করতে পারিনি। আমার তো দিন দিন দিদির উপর খুব রাগ হতে লাগে, কারণ সে আমার সংসারে খুব সমস্যা করতেছিল। পরের দিন সকালে গৌরবও নর্মাল হয়ে যায়, আমিও নর্মাল হয়ে যাই। সে তার জল খাবার খেয়ে অফিসের দিকে চলে যায়, আমিও আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি। দুপুরে যখন রান্না করতেছিলাম তখন দিদি এসে বলতেছে, পরশুদিন রাতে তুমি আমার ঘরে গিয়েছিলে কেন? তখন তো আমার খুব ভয় লাগে। তারপরও তার চোখে চোখ রেখে আমি বলি, আমি ভেবেছিলাম ঘরে কোনো চোর ডাকাত ঢুকেছে, কারণ তোমার ঘর থেকে আমি একটা ছেলে মানুষের আওয়াজ শুনতে পাই, এজন্য আমি গৌরবকে নিয়ে তোমার ঘরে যাই। দিদি তখন রেগে গিয়ে বলে, তোমার কি লজ্জা করে না অন্যের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করতে? আর আমি তো ঘরেই ছিলাম, ঘরে যদি চোর থাকতো তাহলে কি আমি চুপ করে থাকতাম? তুমি ইদানিং আমার ব্যাপারে একটু বেশি নাক গলাচ্ছ। তুমি কি জানো আমি চাইলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি? আমি যদি গৌরবকে একবার বলি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে, সে কিন্তু সত্যি সেটাই করবে। আমি যদি গৌরবকে বলি তোমাকে ডিভোর্স দিয়ে দিতে, তাহলে সে এক কথায় তোমাকে ডিভোর্স দিয়ে দিবে। তুমি যদি সেটা না চাও তাহলে আমার সাথে একদম লাগতে এসো না। ডিভোর্সের কথা শুনে আমি খুব ভয় পেয়ে যাই আর চুপ হয়ে যাই, কিন্তু মনে মনে আমি ঠিক করি যে দিদির এই মুখোশ আমি টেনে বের করবই। সে তো গৌরবের চোখে পট্টি পরিয়ে রাখছে, গৌরবের সামনে আমি সত্যিটা আনবই। সেদিন রাতে আমি ঘুমাইনি। আমার স্বামী ঘুমিয়ে যাওয়ার পর আমি চুপি চুপি পায়ে দিদির ঘরের সামনের দিকে যাই। আমি যখন জানালায় কান পাতলাম তখন ভেতর থেকে শোনা গেল দিদি কাউকে বলছে যে আমার এখানে একদমই ভালো লাগে না। আমি সারাদিন অপেক্ষা করি কখন রাত হবে আর তুমি আমার কাছে আসবে, তোমার সাথে আমার থাকতে ইচ্ছা করে। তখন উপাস থেকে আরেকটা লোক বলল, পারুল, আমারও ইচ্ছা করে তোমার সাথে থাকতে। এসব শুনে আমি ওইখান থেকে চলে আসি, কারণ আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। আমি বুঝে গেছি যে আমার জায়ের চরিত্র ভালো নয়, তার কারোর সাথে সম্পর্ক আছে। কিন্তু এই কথাটা আমি আমার স্বামীকে কিভাবে বুঝাবো? কারণ সে তো তার বৌদিকে অন্ধ বিশ্বাস করে, তার বৌদিকে মায়ের মতো ভালোবাসে। পরের দিন সকালে যখন সে অফিসে চলে গেল তখন আমি তাকে বলি যে অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি ফিরো, আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিছি। কারণ আমাদের তো বিয়ে প্রায় 1.5 বছর হয়ে গেল, এখনো কোনো সন্তান হচ্ছে না। আমি চাইতেছিলাম একটু ডাক্তার দেখাই। গল্পের বাকি অংশ কমেন্ট বক্সে দেওয়া থাকবে আগামীকাল। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, বড় গল্পগুলো আপলোড করতে অনেক সময় লাগে, যার কারণে আমরা পার্ট বাই পার্ট করে দিই।